হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ইন্টারনেটের এমন এক জগতে ঢুকতে যাচ্ছি যেখানে আমি ঘুরে আসবো ডিপ স্পেস থেকে, বলতে ওয়ান কাইন্ড অফ পৃথিবী থেকে মহাকাশ অবধি, এবং ডুব দিব সমুদ্রের নিম্ন অঞ্চলে, বলতে ডিপসির অন্ধকারে, এবং লোগো বানাবো স্মৃতিশক্তি দিয়ে। সর্বশেষ দেখার চেষ্টা করব যে আমি কতগুলো ইনফাইনাইট ডিসকভারি তৈরি করতে পারি শুধুমাত্র ক্রাফট দিয়ে। তো কথা না বাড়িয়ে আমাদের মেইন পয়েন্টে যাওয়া যায়। তো প্রথম দিকে আমার সেগমেন্ট 1 হচ্ছে ডিপ স্পেস। তো বলে রাখি, আমি যেহেতু এখন ডিপ স্পেসে যাব, বলতে হচ্ছে পৃথিবী থেকে হচ্ছে একদম মহাকাশের দিকে যাওয়ার চেষ্টা করবো। তো আমরা জানি এখানে অনেকগুলো অঞ্চল রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো দেখার চেষ্টা করব প্রত্যেকটা স্তরে কি রকম বাধা হয়ে থাকে, বলতে একজন মহাকাশচারী যখন মহাকাশে যায় তখন কি ধরনের বাধার সম্মুখীন হয়। দেখতেই পাচ্ছেন প্রথম দিকে এই যে স্পেস এলিভেটর, বলতে এই যে আমি এখন দাঁড়ানো, বলতে এক বৃদ্ধ বৃদ্ধ টাইপের লোক, আমি জানি না, আচ্ছা জাস্ট একটা গেঞ্জি পরে আছে। তো এ এখন হচ্ছে মহাকাশে যাবে জাস্ট একটা এলিভেটরের মাধ্যমে। ভাই, এটা একটা ভার্চুয়ালি সিস্টেম। ধরতে গেলে এরকম কিছু কোনো সিস্টেম এখনো হয়নি যে এলিভেটর দিয়ে একদম হচ্ছে মহাকাশে যাবে। জাস্ট এখানে একটা ভার্চুয়ালি ইমাজিন করা হয়েছে। তো প্রথম দিকে দেখতে পাচ্ছি এটা একটা স্তর, ট্রোপোস্ফিয়ার। আমি যদি একটু বলে রাখি, এই অঞ্চলটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, বলতে এখানে ঝড় বৃষ্টি আবহাওয়া ন্যূনতম স্বাভাবিক হয়ে থাকে, এবং টেম্পারেচার থেকে শুরু করে সবকিছুই। এখন আমাকে এক্সপ্লোর করতে হবে সবগুলো অঞ্চল, দেখি কি কি করতে পারি। ওয়েলকাম টু দ্য স্পেস এলিভেটর, অনলি এলিভেটর দ্য গোস টু স্পেস। আচ্ছা, আমাকে স্বাগতম জানাচ্ছে এবং আমাকে এই এলিভেটর নাকি আমাকে স্পেসে নিয়ে যাবে। দেখা যাক কত দূর অব্দি যেতে পারি, আমি কি আদৌ যেতে পাবো নাকি হচ্ছে কোনো পাখি বা কোনো বিমানের ধাক্কাতে পড়ে যাবো। হ, ভাই ভার্চুয়ালি যাচ্ছি, জানি না কি হবে। তো আমরা উপরে উঠতেছি, দেখতেই পাচ্ছি কত কি ভাই। দ্যাট ট্রোপোস্ফিয়ার কন্টেইনস 99% অফ দ্য ওয়াটার ভ্যাপর ইন দ্য অ্যাটমসফিয়ার। এই অঞ্চল থেকে মূলত বৃষ্টি হয়, বলতে এখানে বোঝানো হয়েছে যে এই বায়ুমণ্ডলের তাপমাত্রা বা হচ্ছে বায়ুমণ্ডলের এই যে তাপমাত্রা বৃষ্টি যে হয়, এটা আবার বাষ্প আকারে উঠে এই মেঘ তৈরি করে। এইখানে দেখতে পাচ্ছি নিম্বস স্ট্যাটাস ক্লাউড আর রেসপন্সিবল ফর রেইনি ডেজ। এই যে ক্লাউড দেখতে পাচ্ছি, মেঘটা, এই মেঘগুলো মূলত হচ্ছে আমাদের যে বৃষ্টি হয় যখন, এই মেঘগুলো থেকে হয়ে থাকে। এই যে দেখুন, এর উপরে কোনো বৃষ্টি নাই, বাট এই যে মেঘ থেকে নিচে বৃষ্টি পড়তেছে। এখানে দেখতে পাচ্ছি স্কাইডাইভার টাইপিক্যাল অ্যালটিটিউড। ন্যূনতম যারা স্কাই ডাইভ করে থাকে মূলত এই হাইট, বলতে 2874 মিটার, বলতে 3 কিলোমিটার অলমোস্ট। তার মতো এই উপর থেকে স্কাই ডাইভিং করে থাকে। ও শেট, ও মাই গশ, মাউন্টেন গড! এখানে মাউন্টেন গড কি করে? আচ্ছা, এরা মূলত এক ধরনের পাহাড়ি অঞ্চলের ছাগল। তো এরা হচ্ছে পাহাড়ে থাকে। ও শিট, ওয়াইল্ড ইয়ে এখানে কি করতেছে? আর এটা একটা গবাদি পশু টাইপের জিনিস, এরাও মূলত এত হাইট অব্দি বেঁচে থাকতে পারে, এবং এরাও মূলত পাহাড়ি অঞ্চলে থাকে। আচ্ছা, দ্য এলিভেটর রাইড নিডস সাম মিউজিক। আচ্ছা, মিউজিক অ্যাড করতে বলতেছে, মিউজিক অ্যাড করলাম। দেখি যদি পরবর্তীতে না ভালো লাগে তাহলে অফ করে দেবো। ওকে, প্যারাট্রুপার। ও শিট, আচ্ছা প্যারাট্রুপাররা মূলত হচ্ছে এত হাইট থেকে লাফ দিয়ে থাকেন, এরা মূলত এক ধরনের সামরিক বাহিনীর মতো, এরা যুদ্ধে হচ্ছে অংশগ্রহণ করে। আচ্ছা, মিউজিকটা একটু বোরিং লাগতেছে, একটু হচ্ছে মনে হচ্ছে ডিস্ট্রাক্টেড ফিল করতেছি, সো মিউজিকটা অফ করে। এরপর অ্যাবভ দ্য altitude is known as the death zone because there isn't enough oxygen for human life. আচ্ছা, 7876 মিটার এরও হাইটের উপরে মূলত এটাকে ডেথ জোন বলছে, কারণ এখানে আপনি অক্সিজেন পাবেন না বেঁচে থাকার মতো। মাউন্ট এভারেস্ট পিক, বলতে আমরা মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় এসে গেছি, এবং হচ্ছে তার হাইট হচ্ছে 8576 মিটার। ও শিট, পার্টি বেলুনস। ও, if you have ever wondered where you lost balloons when at this height, a typical party balloon will pop. আপনার যদি কখনো বেলুন হারায় যায়, বলতে খেলতে খেলতে, বা বেলুন বা অন্য কোনো গ্যাস জাতীয় চাপ, বেলুন টাইপের কিছু একটা, তারা মূলত এই যে মাউন্ট এভারেস্টের পিকে এই স্তরে এসে অবস্থান করে। ওকে, স্পেস শাটল। আচ্ছা, রিচেস ম্যাক্স অ্যারোডাইনামিক্স প্রেসার। 11 কিলোমিটারও বেশি উচ্চতায় এই স্পেস শাটলটা মূলত সর্বোচ্চ পিক অবস্থান করে, বলতে এখানে সর্বোচ্চ তারা চাপ দিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। ওকে, ওকে, নাও উড বি এ গুড টাইম টু পিক আউট ইউর স্পেস শুট। আচ্ছা, আমি এখন স্পেস শুট পড়তে হবে আমার, এখন এটা মনে হয় ভালো লাগতেছে। ওকে, বলতে পারি স্ট্র্যাটোস্ফিয়ার। তো আমরা ট্রোপোস্ফিয়ার শেষ করলাম, এখন স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কি জিনিস? এখানে ওজোন স্তর রয়েছে, বলতে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মিগুলো আসে, ইউভি রশ্মি, তা মূলত এই ওজোন স্তরে নিমিশেষ হয়ে যায়, বলতে ওজোন স্তর এটাকে খেয়ে ফেলে। এবং এই অঞ্চলে মূলত হচ্ছে স্বাভাবিক যে বিমানগুলো আছে, যাত্রীবাহী বিমানগুলো, তাদের মূলত দেখতে পাই না।
এখানে মূলত যুদ্ধ বিমান বা একটু শক্তিশালী বিমানগুলো থাকে, কারণ এই অঞ্চলে হচ্ছে একটু টেম্পারেচার সবকিছু মিলে অস্বাভাবিক অবস্থায় থাকে। As the air gets thinner, there are few molecules to scatter light, so the sky starts getting darker. বাতাস যেহেতু হচ্ছে আলোকে বিচ্ছুরিত করে, সো বাতাস যখন কমে যাচ্ছে তখন আমাদের হচ্ছে আলো বিচ্ছুরিত করতে পারতেছে না, বলতে আস্তে আস্তে অন্ধকারের পথে আমরা যাইতেছি। ওয়েদার বেলুন মূলত কাজ কি? ওয়েদার বেলুনের কাজ হচ্ছে আমাদের যে ওয়েদার ফোরকাস্ট করে থাকি, এই মূলত অনেক কিছু আমাদের তথ্য দিয়ে থাকে এই মহাকাশে। Felix Baumgartner was the first person to break the sound barrier in free fall. He reached a top speed of 840 mile per hour. The mushroom cloud from the Castro Bravo nuclear test reached the altitude. আচ্ছা, এখানে হচ্ছে মূলত একটা নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল অনেক আগে, আমার সময়টা মনে নেই। তো এই নিউক্লিয়ার টেস্ট মূলত কি হয়, পৃথিবীতে করলে তো অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে, এর জন্য এটা মহাকাশে করা হয়ে থাকে। তো মহাকাশে যখন করছিল তখন কি হয়েছে, মাশরুম ক্লাউড বলতে কুণ্ডলিত মেঘ তৈরি হয়েছে। এখন অব্দি সর্বোচ্চ উঁচু থেকে কে স্কাইডাইভ করছে যদি বলা হয়ে থাকে, তার নাম হবে অ্যালেন উস্টেজ স্কাইডাইভ। যে তার রেকর্ড এখন অব্দি কেউ ভাঙতে পারেনি। তার উচ্চতা হচ্ছে 41,000 কিলোমিটার উপর থেকে সে মূলত স্কাইডাইভ করতে। স্পেস শাটল বুস্টার ইজেক্ট বলতে স্পেস শাটল যেটা মহাকাশে যায়। ও আচ্ছা, এরপর চলে এসেছি আমরা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি জিনিস একটু বলে রাখি, পৃথিবীর সবচেয়ে ঠান্ডাতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এখানে উল্কাপিণ্ড যেগুলো থাকে আমরা যে আকাশে দেখতে পাই, উল্কাপিণ্ড গুলো এখানে আসে, পুরো ছাই হয়ে যায়। তো দেখি কি কি আছে আরো মেসোস্ফিয়ারে। BU-61 হাই অ্যালটিটিউড বেলুন রেকর্ড। তো এই BU-61টা মূলত রেকর্ড করছে যে সর্বোচ্চ উচ্চতা অব্দি আসতে পারছে এখন অব্দি এই বেলুনটি। স্যাটার্ন ভি রকেট, তো এখানে মূলত তার খোলস যেটা ছিল পিছনের অংশটা, এই অঞ্চলে বলতে 61,000 কিলোমিটার অব্দি এসে সে হচ্ছে তার খোলসটাকে নিচে ফালায় দেয়, বাকি অংশটা মূলত মহাকাশের দিকে চলে যায়। আমরা প্রথম দিকে একটা নিউক্লিয়ার টেস্ট দেখছি যা একটু নিতে ছিল, এরপর হচ্ছে 64,000 কিলোমিটার উপরে আরেকটা নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল যার নাম হচ্ছে টিএসআর বম্বা। আচ্ছা, আমরা যে স্পেস শাটল দেখলাম সেটা মূলত রি এন্ট্রি, বলতে এত উচ্চতা যাওয়ার পর আবার সেটা রি এন্ট্রি হয়ে আসে, স্পেস শাটল রি এন্ট্রি। Since the speed of sound depends on the temperature, sound travels 50% slower here. Oh my gosh! যেহেতু হচ্ছে এখানে বাতাসের পরিমাণ খুবই কম, বলতে খুবই থিন পাতলা, যার কারণে শব্দের গতিও অনেক কম। Noctilucent clouds are the highest altitude clouds in the atmosphere. They are only visible at night at higher latitude. বলতে বলছে নকটিলুসেন্ট ক্লাউড যেগুলো আছে এরা মূলত হচ্ছে এই উচ্চতায় এদেরকে দেখতে পাই, এবং শুধুমাত্র কখন দেখা যায় এদের, অনলি ভিজিবল এট নাইট। শ্যালকন 9 দেখতে পাচ্ছি, মূলত এটা হচ্ছে স্পেসে যায়। দিস ইজ দ্য কোল্ডেস্ট পার্ট অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার, সব থেকে শীতলতম স্তর থার্মোস্ফিয়ার। তো আমার স্পেস যাওয়ার লাস্ট লেয়ার বলতে পারি যে আমার থার্মোস্ফিয়ারটাই হচ্ছে লাস্ট লেয়ার। দেখি এই স্তরে কি কি হয়ে থাকে। টেম্পারেচার ইন দ্য অ্যাটমসফিয়ার ক্যান রিচ 2500 ডিগ্রি সেলসিয়াস, বাট molecules are so far apart that you wouldn't even feel it. মানে এইখানে টেম্পারেচার এত হাই, বাট বাতাস যেহেতু খুব হালকা, এর কারণে আপনার খুব কিছু মনে হবে না, বলতে 2500 ডিগ্রি সেলসিয়াসটাও আপনার কাছে কিছু মনে হবে না। What the hell? নাও লিভিং আর্থ বলতে হচ্ছে 98,000 কিলোমিটার অব্দি চলে এসেছি, তার মানে বলতে গেলে আমরা আর্থ থেকে, বলতে পৃথিবী থেকে একদম বিচ্ছিন্ন। আমরা এখন মহাকাশে। হু, কার্মান লাইন বলতে মহাকাশে আমরা। এই উচ্চতায় আপনার ওজন 3% কমতে পারে। ও আমি ক্লান্ত, আমার কেউ নিচে নামাও, আমি ক্লান্ত। ভাই আপনি যদি করতে পারেন এই ভার্চুয়াল এক্সপিরিয়েন্সটা, যেটা আপনাকে হচ্ছে পৃথিবী থেকে একদম মহাকাশে নিয়ে যাবে এলিভেটরের মাধ্যমে। তো এটা আমার ছিল সেগমেন্ট 1। এখন আমি আসবো সেগমেন্ট 2। ডিপ স্পেস থেকে নেমে এখন আমাকে যাইতে হবে সমুদ্রের সব থেকে গভীরতম স্থান ডিপ সি। ঠিক ডিপ স্পেসের মতো অনেকগুলো অঞ্চল ছিল উপর দিকে, ঠিক ডিপ সিতেও সমুদ্রের গভীরেও আমরা দেখতে পাবো অনেকগুলো অঞ্চল। আমি প্রত্যেকটা অঞ্চল একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, দেখি কোন অঞ্চলে কোন ধরনের মাছ পাওয়া যায়, কোন ধরনের হাঙর পাওয়া যায়, এবং কত দূর অব্দি মানুষ যাইতে পারে এই সমুদ্রের গভীর। ভাই এটা শুধু একটা স্ক্রলিং ওয়েবসাইট না, ভার্চুয়ালি আপনার গলা শুকিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স বলতে পারি। চল ভাই নিচে নামি, দেখি নিচে কতটা অন্ধকার আর কতটা ক্রিপি। তো আমি চলে এসেছি ডিপ সিতে, বলতে সমুদ্রে এখন নিচে যাব। প্রথম দিকে যে অঞ্চলটা রয়েছে সানলাইট জোন, মূলত এখানে টেম্পারেচার খুব স্বাভাবিক থাকে, বলতে সূর্য আলো প্রবেশ করতে পারে, এবং এই সমুদ্রের যে উদ্ভিদগুলো আছে ফাইটোপ্লাঙ্কটন, এরা মূলত এখানে জন্মায় থাকে। তো সবকিছু স্বাভাবিক বলতে পারি সানলাইট জোনে।
তো দেখি কি কি হয় আরো ভিতরে। তো আমরা শুরু করলাম। এখানে হচ্ছে দেখতেছি পোলার বিয়ার, বারমুন্ডি, ক্লাউন ফিশ, ভাই বিভিন্ন প্রজাতির মাছ। ওকে, তার গভীরতা কত, 90 মিটার অব্দি আমরা এখন চলে এসেছি। দা টুয়ালাইট বক্স, এখানে সূর্যের আলোর তুলনামূলক কম আসে বলতে এখান থেকেই অন্ধকারটা একটু শুরু হয় এই অঞ্চল থেকে। ককটু স্কুইড, জমি শার্ক, হিউম্যান at 332 মিটার, 332 মিটার, দিস ইজ দ্য ডিপেস্ট এনি হিউম্যান হ্যাজ এভার স্কুবা ডাইভ, সেট বাই আহমদ গাবারি ইন 2014। বলতে হচ্ছে 332 মিটার, যা হচ্ছে এখন অব্দি কোনো একজন হিউম্যান ডাইভ করে এত নিচে অব্দি আসতে পারছে, যেটা কত সালে, 2014 সালে আহমদ গাব্বার যে প্রথম সে করেছিল। Japanese spider crab. The Japanese spider crab is the largest known crab with a maximum leg span of 3.8 মিটার। আচ্ছা, এই যে ক্রাব, এই কাঁকড়াটা দেখতে পাচ্ছি, এর লেগের সে দৈর্ঘ্যটা মূলত 3.8 মিটার। কত লম্বা ভাই! আচ্ছা, এর পাওয়া যায় হচ্ছে 672 মিটারের দিকে। জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস, ও মাই, স্পারবল ডাইভ, দ্য মিড নাইট জোন। আচ্ছা, আমরা তৃতীয় স্তরে চলে আসছি, দ্য মিড নাইট জোন। দ্য মিড নাইট জোন, এখানে হচ্ছে সূর্যের আলো একদমই পৌঁছায় না, বলতে পুরোটা অন্ধকার থাকে, এবং এখানে বিভিন্ন ধরনের মাছ, ড্রাগন ফিশ কিংবা হাঙ্গর এই অঞ্চলে মূলত বসবাস করে, এবং এখানকার পানির চাপ অত্যাধিক বেশি। ভাই, সমুদ্রের গভীরে কত কিছু না বসবাস করতেছে। Hydrothermal vents are formed from sweater passing through extremely hot volcanic rocks. They release heavy metals that are toxic to most animals. সমুদ্রের নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে এখান থেকে মূলত লাভা বেরিয়ে আসে, যার ফলে পানির টেম্পারেচার অনেক হাই হয়, এবং এখানকার যে প্রাণীগুলো আছে তাদের বেঁচে থাকাই দুর্বিষহ হয়ে পড়ে। ও, সিক্স gill shark spend the day in deep waters and the night in shallow waters. They can be found all over the world. এরা মূলত হচ্ছে তার সময়টা অতিবাহিত করে রাতের সময় খুব গভীরে, এবং দিনের সময় একটু গভীর থেকে উপরের দিকে চলে আসে। মূলত এরা হচ্ছে খাবার শিকার করার জন্য। টেলিস্কোপ অক্টোপাস আর কমপ্লিটলি ট্রান্সপারেন্ট এন্ড হ্যাভ দ্য ইউনিক প্রটোলিং আইস। আচ্ছা, দেখতেই পাচ্ছি যে শুধুমাত্র এই চোখ ছাড়া সবকিছু স্বচ্ছ, বলতে এই পাশ থেকে ওই পাশে দেখতে পাচ্ছি। Giant isopod meals are rare in the deep sea. Deep sea creatures have adapted to this. One giant isopod in captivity went 5 years without eating. Oh shit! জায়ান্ট আইসোপড এরা মূলত হচ্ছে খাবার না খেয়ে 5 বছর অব্দি বেঁচে থাকতে পারে। Colossal squid are the largest known squid species. They can reach a length of 10 meters and weight up to 70 kg. আচ্ছা, স্কুইডদের মধ্যে সব থেকে বড় স্কুইড হচ্ছে ক্লোসাল স্কুইড, যা হচ্ছে ওজন 700 কেজি, এবং এরা লম্বায় 10 মিটার অব্দি হইতে পারে। ব্ল্যাক শ্যালোয়ার, can shallow enter fish whole even those vastly larger than themselves. এর যে আকারটা রয়েছে, এর আকারের থেকেও বড় আকারের কোনো প্রাণীকে সে নিমিশে খেয়ে ফেলতে পারে। ব্ল্যাক শ্যালোয়ার। কুকি কাটা শার্ক, দিস শার্ক টেক্স কুকি শেপড চাংস আউট অফ ইটস প্রে। মূলত কোনো প্রাণীর হচ্ছে মাংস কেটে ফেলে, বলতে গোলাকার ভাবে কেটে হজম করে নেয়। কুকি কাটা শার্ক, ভাই রে ভাই, কি একটা অবস্থা! This is the average depth of ocean, but in some place it goes deeper. On April 14, 1912, the Titanic sank to its final resting place at a depth of 3,800 meters. বলতে টাইটানিকের ধ্বংসাবশেষ পাওয়া গেছে 1912 সালে 14 এপ্রিল। কত মিটার নিচে? 3800 মিটার। Patagonian toothfish have antifreeze proteins in its tissue to prevent freezing in sub-zero temperature. যেহেতু সমুদ্রের এই অঞ্চলে বলতে অলমোস্ট আমরা 4,000 মিটার, বলতে 4 কিলোমিটার অব্দি এসে গেছি, এইখানে সমুদ্রের অনেক গভীরতম স্থান এবং খুব শীতলতম স্তর, যার ফলে কি হয়, প্রাণীকুল বেঁচে থাকে এক প্রকার অসম্ভব। তো প্যাটাগোনিয়ান টুথফিশ মূলত কি করে, তার প্রোটিনকে অ্যান্টিফ্রিজ করে রাখতে পারে এই অঞ্চলে। ও, এখন আসছি দ্য অ্যাবিসাল জোন। দ্য টেম্পারেচার হেয়ার ইজ নিয়ার ফ্রিজিং and very few animals can survive the extreme pressure. বলতে এই অঞ্চলে টেম্পারেচার অনেক কম এবং চাপ অনেক বেশি। তবে একটু বলে রাখি, আপনি যদি এই অঞ্চলে কখনো অবস্থান করেন, তখন আপনার কাছে মনে হবে আপনার মাথার উপরে 10টা হাতি চেপে বসে আছে, এত চাপ অনুভূত হয় দ্য অ্যাবিসাল জোনে। তো
তো আমরা এখানে তুলনামূলক প্রাণী কমই দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে আসলে সত্যি কথা বলতে এখানকার অঞ্চলের অনেক প্রাণী এখনো আবিষ্কৃত হয়নি, কারণ যেহেতু মানুষ এখানে যাওয়া একদমই হচ্ছে ইম্পসিবল, যার ফলে আমরা হচ্ছে অনেক কিছু এখনো এক্সপ্লোর করতে পারিনি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি মেগামাউথ শার্ক আর ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রোয়িং শার্ক স্পিসিস উইথ সাম রিচিং 7 মিটার লং। তো মেগামাউথ শার্কটা মূলত 7 মিটারের বেশি লম্বা হয়ে থাকে। দিস ইজ দ্য ডিপেস্ট পয়েন্ট অফ দ্য ম্যানিলা ট্রেন্স ইন দ্য সাউথ চায়না সি। দক্ষিণ চীন সাগরের একদম গভীরতম স্থানে আমরা চলে এসেছি। আমরা কিছু দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এত নিচে আসলে অনেক কিছু আবিষ্কৃত হয়নি। এরপর দ্য হ্যাডাল জোন। মোর পিপল হ্যাভ বিন টু দ্য মুন দেন দ্য হ্যাডাল জোন। এই অঞ্চলে যারা আসছে এর থেকেও বেশি মানুষ চাঁদে গেছে। তাহলে ভাবেন এটা কত কঠিন একটা জায়গা, কত অন্ধকার জন্য, এবং এর পরিবেশ কতটা বিরূপ, যার কারণে এখনো মানুষ, ঠিক চাঁদে যত মানুষ গেছে তার থেকে কম মানুষ এখানে আসে। হ্যাঁ, মোস্ট অফ দ্য হ্যাডল জোন টেক প্লেসেস ইন ডিপ সি ট্রান্সেস। Then deep sea transformed by a process called subduction where the earth tectonic plates meet and push together. বলতে আমাদের যে পৃথিবীর ভূপৃষ্ঠ মণ্ডলে কি হয়, টেকটনিক প্লেটের সাথে অন্য একটা টেকটনিক প্লেট যখন সংঘর্ষ হয়, কলিশন হয়, এর ফলে কি হয়, একটু এরা সরে আসে। মূলত এই হ্যাডাল জোনটা এই কারণে তৈরি হয়ে থাকে। দ্য ইউএসএস জনস্টন স্যাক WW2 and is the deepest shipwreck ever found. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে শিপটা ছিল তার ধ্বংসাবশেষ মূলত হচ্ছে এই অঞ্চলে পাওয়া গেছে, বলতে 6252 মিটারে। Oh shit. This is the deepest point of the Java Trench in the Indian Ocean. ইন্ডিয়ান অশেন যেটা আছে তার সব থেকে গভীরতম অঞ্চল হচ্ছে এই অঞ্চলটা, 7482 মিটার। বলতে আমরা ভারত মহাসাগরের সব থেকে গভীরতম স্থানে এসে গেছি। দিস ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট অফ দ্য পুর্টোরিকো ট্রেঞ্চ। বলতে আটলান্টিক মহাসাগরের সব থেকে নিম্ন অঞ্চল হচ্ছে এটা, যার গভীরতা কত, 8634 মিটার। On January 23, about 9 years before the moon landing, humans went where they never had before. চাঁদে যাওয়ারও আগে, বলতে 1960 সালে এখানে মানুষ এসেছিল এই গভীরতম অঞ্চল। Two men, Jacques Piccard and Don Wallace, on board the submarine Tyree, slowly descended into the Mariana Trench. মারিয়ানা ট্রেঞ্চ কি জিনিস, এটা হচ্ছে সমুদ্রের সব থেকে নিম্ন স্তর বলতে পারি। জ্যাকব পিকার্ড এবং ডন ওয়ালেস মূলত তারাই প্রথম হচ্ছে এই অঞ্চলে আসতে পেরেছিল। তো আমরা দেখতেই পাচ্ছি এই যে সাবমেরিনটা, তো এটার মাধ্যমে তারা মূলত এসেছিল। আফটার 4 hours and 47 minutes of anxiety and claustrophobia, বলতে 4 ঘন্টা 47 মিনিট পর তারা মূলত চ্যালেঞ্জের দ্বীপে আসতে পেরেছিল। They succeeded and become the first human to reach the deepest point in the ocean. তারা অবশেষে সফল হয়েছিল, the first human to reach the deepest point, বলতে সমুদ্রের সব থেকে নিম্ন স্তরে তারাই মূলত প্রথম গিয়েছিল। তো এটা আমার ছিল সেগমেন্ট 2। এখন আমি সেগমেন্ট 3 তে যাব। ওকে, তো এখন আমরা সেগমেন্ট 3 তে আসছি। এই সেগমেন্ট 3 তে আমার কাজ হচ্ছে ড্র লোগোস ফ্রম মেমোরিজ। বলতে আমাকে লোগো আর্ট করতে হবে আমার স্মৃতিশক্তি থেকে। আমরা প্রতিনিয়ত কত শত ব্র্যান্ডের লোগো দেখি, আপনি কতটুকু মনে রাখতে পারেন লোগোগুলো? ভাই আমি জানি না কি হবে, চলুন একটু চেষ্টা করে আসা যাক। তো আমরা এখন শুরু করব। তো প্রথম দিকে দেখতে পাচ্ছি আমি ড্র লোগোস ফ্রম মেমোরি। এই সেগমেন্টে রয়েছে ড্র দ্য ম্যাকডোনাল্ড লোগো। মাই গড। আচ্ছা, এইখানে হচ্ছে আমি অঙ্কন করব প্রথম দিকে এই পয়েন্টটাতে, তারপর হচ্ছে আমি রিভিল করব যে আসলে মেইন লোগোটা দেখতে কেমন। আচ্ছা, জাস্ট হচ্ছে এম থাকে মেবি, ওকে এম থাকে মেবি, এরকম কিছু একটা না। আচ্ছা, আমি একটু বেশি একটু অলংকার লাগাই দিই যদি একটু সুন্দর দেখায় আর কি। এখানে একটু হচ্ছে গভীর করে দিই। ওকে 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 ওকে। আহ জানি না কি হচ্ছে। তো আমি হচ্ছে এটা আগে অঙ্কন শেষ হয়ে গেলে তারপর রিভিল করব আসল লোগোটা দেখতে কেমন। আচ্ছা, আমার মনে হয় অঙ্কন হয়ে গেছে, এখন দেখি কি অবস্থা। ও ভাই, আপনি চাইলে হচ্ছে কমেন্টে আমার এই লোগোটাকে আপনি হচ্ছে র্যাঙ্ক করতে পারেন বা হচ্ছে মার্ক করতে পারেন আউট অফ 10 এর মধ্যে। এরপরে আসতেছে আমার নাইকি লোগো। নাইকি লোগো অঙ্কন করতে হবে। আচ্ছা, এখানে কয়টা কালার আছে? আচ্ছা, হোয়াইট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার। তো হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমি হোয়াইট দিব, আর মেবি এমন টাইপের কিছু একটা। আচ্ছা, একটু এটা অলংকার লাগাই দেই, বলতে একটু গভীর করি। আমি জানি না এটা কি হচ্ছে, মনে হচ্ছে লাঙ্গল হয়ে গেছে। আচ্ছা, নাইকি লোগো কি এমন বাজে? দেখি কি হয়। তো এখন আমি রিভিল করব। ও শেট, নেক্সট লোগো হচ্ছে অ্যাপেল। তো এখন আমাকে অ্যাপেল অঙ্কন করতে হবে। শেট। আচ্ছা, এখানে হচ্ছে আমি অ্যাপেল অঙ্কন করব। আচ্ছা, এমন টাইপের মনে হয়, একটু খাওয়া অংশ ছিল, তারপরে এইভাবে ছিল।
আচ্ছা এখানে একটা উপরে পাতা ছিল। আচ্ছা এখন আমি একটু ভর করে দেখি কি অবস্থা হয়। ভাই আমি এটা কি অঙ্কন করতেছে? এটা কি ডিম হইতেছে? এটা আমাকে তো অ্যাপেল অঙ্কন করতে বলছে। আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করে দেখি কত দূর অব্দি এটাকে আমি আরো সুন্দর করতে পারি। এখন আমি লোগোটা রিভিল করব, বলতে আসল লোগো যেটা তার সাথে আমি কম্পেয়ার করে দেখবো। এটাকে আমি ফাইনাল করে রাখলাম, এখন রিভিল করব। ও, ও শেট। আচ্ছা এই নিচে অংশটা আমার একদম প্লেন হয়ে গেছে, বাট এখানে একটু খাস কাটা ছিল। এরপর দেখতেছি স্টারবাক লোগো। স্টারবাক লোগো কেমন জানি, স্টারবাক লোগো মাথায় আসতেছে না। আচ্ছা আমি ট্রাই করে দেখি, আমি যতটুকু মনে আছে। ওকে, এরপরে আমাকে একটু আহ এর শেপ দিতে হবে, এমন টাইপের তো মনে ছিল। ও মাই ঘাস। আচ্ছা এখানে হাত ছিল মনে হয়। ওকে, এখানে এভাবে ছিল। আমি জানি না কি হচ্ছে, আপনি চাইলে অঙ্কন করতে পারেন। ওকে, আচ্ছা উপরে কি একটা মাথায় ছিল, তারার মতো কিছু একটা ছিল মেবি, স্টার ঠিক। চুল ছিল না? হ্যাঁ চুল তো ছিল। আমি জানি না কি হচ্ছে। আচ্ছা এরকমটাই তো মনে হয়। আচ্ছা আমি 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 জাস্ট গেস করতে পারছি, বাট আমি আসলে অঙ্কন করতে পারছি। এটা কি হয়েছে আমি জানি না, আমি আসলে গেস করতে পারছি লোগোটা কেমন দেখতে, বাট অঙ্কন আমার এতটুকুই। আমি আর এর বেশি ভালো পারতেছি না। তো এখন আমি রিভিল করব যে আসল লোগোটা কেমন। ও মাই শাহ, এটা কি আর এটা কি ভাই, এটা কি হয়েছে? এরপর আসতেছে অ্যামাজন। তো অ্যামাজনের লোগোটাকে আমাকে অঙ্কন করে দেখাইতে হবে। অ্যামাজন এখানে কয়েকটা কালার রয়েছে। আচ্ছা অ্যামাজনের লোগো মেবি কালো দিয়ে শুরু হবে। তো এখানে জাস্ট শুধু অ্যামাজন লিখতে হবে আমাকে। অ্যামাজন, এ এন এ জে ও এন। আচ্ছা অ্যামাজন। আচ্ছা শেষের দিকে একটা সাইন ছিল মনে হয়, নিচের দিকে থাকবে। এটা আহ এইখান থেকে শুরু হয়ে এমন কিছু একটা হবে আশা করি। আহ জানি না কি হয়েছে, এখন আমি রিভিল করব লোগোটা, বলতে আসল লোগোর সাথে কম্পেয়ার করব। রিভিল লোগো। ও মাই গড। ওকে, এরপর আমরা পেপসি অঙ্কন করব। ভাই পেপসি, পেপসির লোগো কেমন? পেপসির লোগো কেমন? আচ্ছা পেপসির লোগো অঙ্কন করতে হবে। এখানে কয়েকটা কালার রয়েছে। আচ্ছা আচ্ছা, এই কালারটা মনে হয় সবার উপরে থাকে, বলতে এখানে তিনটা কালার থাকে পেপসিতে। আমরা দেখি চেষ্টা করে। তো প্রথম দিকে একটু গোল থাকবে, আমি জানি না কি হইতেছে। আর নিচে রেড থাকবে, এমনটাই তো মনে হয়। আচ্ছা একটু এখন ভরাট করি, দেখি কেমন দেখায়। আচ্ছা এখন দেখি আসল লোগোটা কেমন দেখতে, রিভিল লোগো। আরে শিট, পুরো উল্টা হয়ে গেছে আমারটা। টুটেল লোগোটা জাস্ট আমার জানা মতো একটা পাখির ছবি। এখন আমাকে অঙ্কন করতে হবে, এমন টাইপের মেবি কিছু একটা ছিল, এমনটাই তো মনে হইতেছে। আচ্ছা এটা কি ভরাট করতে হবে, এখন আমি রিভিল করব আসল লোগোটা। ও শিট, এখানে চোখ কই থেকে আসলো? এখানে তো চোখ নেই। আচ্ছা তার মানে এটাকে জাস্ট একটু ভরাট করে নিলে মেবি আর একটু ভালো দেখাবে। আমি একটু চেষ্টা করে দেখি। তো এটা আমার টুইটারের লোগো। ওকে, এখন আমি যাব স্ন্যাপচ্যাট। ভাই আমি স্ন্যাপচ্যাট তো কখনো ইউজ করিনি, আমি কিভাবে বলতে পারবো? আচ্ছা যতটুকু আমার গেস আমি দেখছি। আচ্ছা লোগোটা দেখতে ওয়ান কাইন্ড অফ একটা মাথার মতো দেখতে, এমন টাইপের আই থিঙ্ক। তারপর এইভাবে 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 থাকবে। আমি জানি না কি হচ্ছে, এমনটাই মনে হয় স্ন্যাপচ্যাটের লোগো। আমার আসলে আর কোনো আইডিয়া নেই, সো আমি রিভিল করতে যাচ্ছি স্ন্যাপচ্যাটের লোগোটা। ও মাই গশ। ওকে, এরপর আসতেছে আমার নাসার লোগো। নাসার লোগোটা একটু কঠিন। আচ্ছা এখন আমি এই সার্কেলটা ভরাট করছি, এখন জাস্ট লিখবো নাসা। আর এটা মেবি সাদা কালার দিয়ে হবে। হ্যাঁ, এন এ
এস এ। ওকে, আমার লেখা শেষ। আচ্ছা, আরেকটা কাজ আছে এই রেড দিয়ে, এমন কিছু একটা আমার কাছে ঠিক আছে, আমি আমি আসলে ঠিক অনুমান করতে পারতেছি না, এমন কিছু একটা টাইপের। তো এখন আমি রিভিল করব আসল লোগোটার সাথে। ও শেট। আচ্ছা, এর মধ্যেও আরো হচ্ছে কিছু অ্যাড ছিল। আমি হচ্ছে একটু দেখি, এখানে সাদা কিছু একটা ছিল। আমার কার্সারটা একটু বেশি মোটা হওয়ার কারণে একটু বেশি উইয়ার্ড লাগতেছে। ওকে, এরপর হচ্ছে আমাকে গুগলের লোগোটা অঙ্কন করতে হবে। আপনার কতটুকু মনে আছে গুগল লোগোটা, আপনাকে সেটা অঙ্কন করে দেখাতে হবে। 3 থেকে 4 ধরনের হচ্ছে এখানে কালার থাকে। তো আমি চেষ্টা করে দেখি অঙ্কন করতে পারতেছি কিনা। আচ্ছা, প্রথমে নিলাম হচ্ছে গ্রিনটা। তো হচ্ছে গুগল হচ্ছে বড় জি লিখতে হবে আমাকে। জি এর পরে হচ্ছে ও লিখতে হবে। আচ্ছা, ও এর মনে হয় রেড কালার, আমি যতটুকু গেস করতে পারতেছি। এরপর হচ্ছে অন্য একটা কোনো কালার থাকবে আর একটা ও লেখার ক্ষেত্রে। আচ্ছা, এটা হয়তো পারে হচ্ছে, কি হলো, গুগোলা ভাই, এরই কথাই লিখবো, জায়গা তো নাই। আচ্ছা, গ্রিনের পর রেড, আমার কাছে মনে হয় রেড হবে। এরপর ই আছে। আচ্ছা, ইতে হচ্ছে, আচ্ছা এই কালারটা শুধু বাকি আছে, তার মানে এই কালারটা দিয়ে দিই। আমি জানি না এটা কোন গুগল হচ্ছে। ভাই ঠিক আছে কি এটা? আপনার কি মনে হয় ঠিক আছে? অলি শেট, পুরোটাই ভুল হয়ে গেছে। বলতে শুধুমাত্র ও ঠিক আছে, এবং হচ্ছে এখানকার ওটা ঠিক আছে। তারপর এল ই পুরোটাই আলাদা। এখন আসতেছে আমার অ্যান্ড্রয়েড লোগো অঙ্কন করতে হবে। অ্যান্ড্রয়েড লোগোটা অঙ্কন করতে হবে আমার। আচ্ছা, একটা রেক্টেঙ্গেল থাকবে। তারপর হচ্ছে পা থাকবে। পাটা কি এর সাথে লাগানো আছে? আমি হচ্ছে গেস করতে পারতেছি না। আচ্ছা, তারপর হাত থাকবে। এরপর শিং থাকবে। তারপর চোখ থাকবে। এখানে একটা চোখ থাকবে। তো এখন আমি রিভিল করব আসল লোগোটা দেখতে কেমন। ওকে। ও মাই গশ, শিট। আচ্ছা, এখানে পা বলতে এর সাথে অ্যাড থাকবে। আমি একটু স্পটিফাই লোগো, আচ্ছা এটা আমার শেষ লোগো। স্পটিফাই লোগোটাকে আমাকে অঙ্কন করে দেখাইতে হবে। একটা সার্কেল থাকবে মূলত প্রথম দিকে, এবং এই মাঝখানে 3টা কালো রেখা থাকবে। আচ্ছা, আমার হচ্ছে কমপ্লিটেড আমার লোগোটা। এখন আমি আসলে রিভিল করব যে আসল লোগোটা দেখতে কেমন। ও, তা হ্যাঁ, প্রত্যেকটাই আমার কাছে মনে হইতেছে খুব উইয়ার্ড উইয়ার্ড টাইপের। তো গুগল, নাসা, স্ন্যাপচ্যাট, টুইটার, পেপসি, অ্যামাজন, এবং হচ্ছে স্টারবাক লোগো। ভাই এটা কি ছিল? এটা আমার কাছে সব থেকে উইয়ার্ড লাগতেছে। এরপর ছিল অ্যাপেল, তারপর ছিল হচ্ছে নাইকি, এবং সর্বপ্রথম যেটা ছিল ম্যাকডোনাল্ডের লোগো। তো আপনিও চাইলে বিভিন্ন ধরনের লোগো অঙ্কন করতে পারেন এই নীলডট ফানের ওয়েবসাইটে গিয়ে। এরপর আমরা আসতেছি সেগমেন্ট 4, ইনফাইনাইট ক্রাফট। তো আমার লাস্ট টার্ম হচ্ছে সেগমেন্ট 4, বলতে ইনফাইনাইট ক্রাফট, যেখানে আপনি ইচ্ছা মতো জিনিস তৈরি করতে পারবেন। বলতে যদি পানির সাথে আমি মাটি মেশাই তাহলে কি হবে, কিংবা রকেটের সাথে আরেকটা রকেট মিক্স করি তাহলে কি হবে। তো চলুন দেখা যাক আমি কি কি তৈরি করতে পারি। তো আমি এখন শুরু করব ইনফাইনাইট ক্রাফট। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার কয়েক ধরনের উপাদান আছে, এগুলো থেকে একটার সাথে আরেকটা অ্যাড করে নতুন জিনিস তৈরি করতে হবে। তো আমি জানি না কি কি তৈরি করতে পারবো। তো প্রথমে দেখতে পাচ্ছি আর্থ, ওয়াইন, ফায়ার, ওয়াটার, এইসব জিনিস দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আর্থ নিলাম। ওকে, আর্থের সাথে যদি ফায়ার এড করি জানি না কি হবে। ফায়ার এড করবো। ও মাই ঘাস, লাভা তৈরি হয়ে গেছে। আচ্ছা, লাভার সাথে আবার তো ফায়ার অ্যাড করি। ভলকানো, বলতে এটা একটু বেশি বিপজ্জনক ফায়ারের থেকে। ওয়াটারের সাথে আর্থ অ্যাড করি, জানি না কি হবে। প্লান্ট তৈরি করে ফেলছি। ঠিক আছে, তো প্লান্টের সাথে আবার হচ্ছে আমি আর্থ অ্যাড করি, জানি না কি হবে। ও মাই গস, ট্রি। আচ্ছা, ট্রির সাথে এখন আমি আবার যদি হচ্ছে আর্থ অ্যাড করি, ফরেস্ট। তো ফরেস্ট হয়ে গেছে। তো এই ফরেস্টের সাথে যদি আবার লাভা অ্যাড করি, ভলকানো। ভলকানোর সাথে লাভা অ্যাড করলে ইউরোপ। আমি বলি কি হচ্ছে, এক এক করে। এবার ওয়াটারের সাথে ওয়াইন যোগ করি, ওয়েভ, বলতে ঢেউ তৈরি করছি। এখন ঢেউয়ের সাথে যদি আবার হচ্ছে আমি ওয়াটার দেই, সুনামি হয়ে গেছে। সুনামির সাথে ভলকানো।
ও মাই গশ, আর্থ কোয়াক তো হচ্ছে। এবার হচ্ছে আমি আর্থ কোয়াক আর আর্থ যদি অ্যাড করি, মাউন্টেন তৈরি করে ফেলছি। ওকে, মাউন্টেনের সাথে আবার মাউন্টেন অ্যাড করে দিই, মাউন্টেন রেঞ্জ তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাকে তৈরি করতে হবে আর্থের সাথে আবার মাউন্টেন রেঞ্জ, ভলকানো হয়ে গেছে। আচ্ছা, ট্রির সাথে হচ্ছে আবার যদি আমি হচ্ছে পানি দিই, কি হবে জানি না, রিভার, নদীও তৈরি করে ফেলছি। ও মাই ঘাস। আচ্ছা, নদীর সাথে যদি আমি হচ্ছে পানি দিই, কি হবে, ভলকানো। আচ্ছা, ভলকানোর সাথে ইরোশন দিলে আবার লাভা। এরপর হচ্ছে আবার আর্থের সাথে আমি হচ্ছে ফায়ার করব, দেখি কি হয়। আচ্ছা, আর্থের সাথে লাভা অ্যাড করি। ও মাই গড, স্টোন, স্টোন তৈরি করে ফেলছি। আচ্ছা, স্টোনের সাথে যদি আবার ফায়ার অ্যাড করি, লাভা তৈরি হইতেছে। ওকে, এবার আর্থের সাথে আমি হচ্ছে ওয়াইন দিই, দেখি কি হয়। ডাস্ট, ডাস্ট তৈরি করে ফেলছি। ডাস্টের সাথে যদি ফায়ার দেই, চাই না কি হবে, অ্যাশ, ছাই হয়ে গেছে। প্লান হচ্ছে, আচ্ছা প্লানকে যদি মাউন্টেনের মধ্যে অ্যাড করি, ট্রি হইতেছে। ট্রিকে যদি লাভাতে দিই, ভলকানো, ভলকানোকে ভলকানো দিলে আবার মাউন্টেন। ওকে, ওয়াটারের সাথে যদি আমি হচ্ছে মাউন্টেন দিই, লেক, লেক তৈরি করে ফেলছে। এখানে যদি আর্থ দিই, লেকের সাথে সোয়াম্প, সোয়াম্পের সাথে যদি ফায়ার অ্যাড করি, ও মাই গস, ড্রাগন করে ফেলছে। ওকে, ড্রাগন হয়ে গেছে। তো ড্রাগনের, আচ্ছা ড্রাগনের সাথে যদি আমি হচ্ছে পাথর দিই, কি হবে, স্ট্যাচু। আর্থকোয়াক দিই, কি হবে, সুনামি। ও মাই গড। আচ্ছা, এরপর যদি হচ্ছে আমি এখানে আর্থ দেই সুনামির সাথে, আইসল্যান্ড। ও মাই ঘাস, আইসল্যান্ড তৈরি করে ফেলছি। ওকে, আচ্ছা আইসল্যান্ডের সাথে যদি পানি দিই, কি হবে, শীত। এখন যদি আমি হচ্ছে আবার ওয়াটার নিই এবং হচ্ছে আবার যদি আমি হচ্ছে 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 পাথর নিই, বলতে স্টোন নিই, রক। আচ্ছা, আমি এখানে ওয়াটারের সাথে স্টোন যোগ করে আমি রক তৈরি করে ফেলছি। আরেকটা রক অ্যাড করলে কি হবে জানি না, রক 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 রক, আবার স্টোন হয়ে গেছে। ওকে, এখন এই স্টোনের সাথে যদি আমি হচ্ছে আইস, স্ট্যাচু দিই, স্ট্যাচু স্ট্যাচু, ফিনিক্স, এটা আবার কি জিনিস ভাই, উড, উটের মতো দেখতে লাগতেছে। আচ্ছা, আচ্ছা আবার এটাকে যদি ফায়ার দেই, ফনিক্স। এখন তো আর্থের মধ্যে আমি যদি হচ্ছে আইসল্যান্ড দিই, কি হবে, কন্টিনেন্ট। আচ্ছা, কন্টিনেন্টের সাথে আরেকটা কন্টিনেন্ট, প্যানগায়া, প্যানগায়া, এটা আবার কি জিনিস ভাই, প্যানগায়া তৈরি হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে যদি উড দেই, বলতে স্পিনিক্স দিই, অ্যাটলান্টিস, অ্যাটলান্টিস হয়ে গেছে। যদি আমি এখানে হচ্ছে আবার হচ্ছে কন্টিনেন্ট দিই, ও, প্যানগায়া হচ্ছে আবার আগেরটাই চলে আসছে। যদি আবার ওয়াটার দিই, ওশেন, সমুদ্র তৈরি করে ফেলছে ভাই। তো হচ্ছে আমি আবার ফায়ার দিলাম, সমুদ্রের মধ্যে স্টিম হয়ে গেছে। ও মাই গশ। আচ্ছা, স্টিম, স্টিম আছে, ওয়াটার দেই আবার, এবং যদি ফায়ার দিই, কি হবে, স্টিম। আচ্ছা, একটা স্টিম দিই, ও মাই গশ, ক্লাউড তৈরি করে ফেলছি, ক্লাউড তৈরি করে ফেলছি। এখন হচ্ছে ক্লাউডের মধ্যে যদি ডাস্ট দেই, যাই না কি হবে, রেইন, বৃষ্টি হয়ে গেছে। রেইনের মধ্যে আবার রেইন যদি দেই, কি হবে, রেইনবো। ও মাই গশ। আচ্ছা আচ্ছা, রেইনবোর সাথে যদি আমি হচ্ছে কখনো যদি আইসল্যান্ড দিই, প্যারাডাইস। আচ্ছা, যদি ফায়ার দেই, কি হবে, হেল, হোয়াট দা হেল, হেল, হোয়াট দা হেল। আচ্ছা, হেলের সাথে হেল দিলে কি হবে, ভলকানো। আমার কেমনে সম্ভব ভাই, ভলকানো মানে, বুঝলাম না। আচ্ছা, প্যারাডাইসের সাথে যদি আমি রেইন দিই, কি হবে জানি না, রেইনবো। রেইনবোর সাথে যদি ভলকানো অ্যাড করি, ইউনিকর্ন। এখন এর মধ্যে যদি ওয়াটার দিই, নারকেল, না কি করি কি করি কি করি, ফনিক্সকে হেলের সাথে দিই, ফায়ার বার্ড, ভাই পাখি তৈরি করে ফেলছে, ফায়ার বার্ড। আচ্ছা, এর মধ্যে যদি আমি স্ট্যাচু দিই ফায়ারের সাথে, ফনিক্স। আচ্ছা, ওয়াটারের সাথে যদি আবার আর্থ দিই এবং ওয়াইন দিই, তিনটা একসাথে অ্যাড করি, প্লান্ট এবং ওয়াইন অ্যাড করলে ড্যান্ডিলিয়ন। আচ্ছা, ড্যান্ডেলিয়ন হচ্ছে আমি তৈরি করে ফেলছি। এরপরে হচ্ছে আমি যদি হচ্ছে প্যারাডাইস দেই ড্যান্ডেলিয়নের মধ্যে, উইশ, উইশ হচ্ছে। এরপর হচ্ছে উইশের মধ্যে যদি আমি স্ট্যাচু দিই, জিনি। যদি এর মধ্যে যদি আমি উইশ দিই, ল্যাম্প। ভাই, একটার পর একটা নতুন জিনিস হইতে আছে। তো এটা ছিল আমার সেগমেন্ট 4। সো আমি আর তৈরি করতে যাচ্ছি না। আপনি চাইলেও আপনি হচ্ছে নিমডট ফানে এই ওয়েবসাইটে গিয়ে আপনি ইচ্ছা মতো আপনার ইনভেনশন তৈরি করতে পারেন। আপনি যা যা ইচ্ছা, আপনি হচ্ছে মানুষ থেকে শুরু করে ওয়াশিং, যা কিছু আপনার প্রয়োজন আপনি তৈরি করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।